বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রেসের অক্সফোর্ড, মুক্তির দুর্গ ঢাকা বিশ্ববিদ্যালয়কে সমস্ত দেশবাসী আমরা অনেক ভালোবাসি। কিন্তু বিশ্ববিদ্যালয়ে বিশ্ব র্যাঙ্কিং এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পজিশন এখন 500-র নিচে। আমরা শতাধিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনুমতি দিয়েছি, হাতে গোনা কয়েকটা বাদ দিলে মাননীয় স্পিকার সেসব বিশ্ববিদ্যালয়গুলো কি পড়ায় আর কি সার্টিফিকেট দেয় সেগুলো এখন দেখার প্রয়োজনীয়তা রয়েছে। মাননীয় স্পিকার, একটা দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে হলে প্রয়োজন মানসম্মত শিক্ষার, এবং সেই লক্ষ্য নিয়ে আমরা জাপান থেকে প্রযুক্তি এনে মাননীয় প্রধানমন্ত্রী আধুনিক মেট্রো রেল তৈরি করেছে। যদি জাপানের একটা ভালো বিশ্ববিদ্যালয় বা একটা ভালো হাসপাতাল বাংলাদেশে আনা যায়, তাতে কি কোনো অসুবিধা আছে মাননীয় স্পিকার? আমরা চায়নার প্রযুক্তি সহায়তায় বা তাদের বিনিয়োগে বা যৌথ বিনিয়োগে আমরা এখানে রাস্তা করেছি, ব্রিজ করেছি, আমরা এখানে বিদ্যুৎ কেন্দ্র করেছি। সেখানকার একটা ভালো বিশ্ববিদ্যালয় বা একটা ভালো হাসপাতাল বাংলাদেশে আনলে অসুবিধা কি মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার এই অগ্রযাত্রার পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো সীমাহীন দুর্নীতি। মাননীয় স্পিকার, অধঃপতনেরও একটা স্তর আছে। গত সপ্তাহে পত্রিকায় দেখলাম যে একজন বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা তিনি পদত্যাগ করে তিনি যোগ দিয়েছেন 41তম বিসিএস এর নন ক্যাডার সাব রেজিস্ট্রার পদে। কি আছে এই সাব রেজিস্ট্রার পদের চাকরিতে যে এতটা নৈতিক অধঃপতন হলে ওই কর্মকর্তা এই কাজটা করতে পারে? ক্যাডার ছেড়ে নন ক্যাডার এসে তিনি যোগ দিয়েছেন। এই একটা ঘটনা প্রমাণ করে মাননীয় স্পিকার, এই দেশের একটা শিক্ষিত জনগোষ্ঠী কতখানি নৈতিক অধঃপতনে আমরা চলে গিয়েছি। মাননীয় স্পিকার, গত কয়েকদিন আগে ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয় থেকে আমি একটা বিশেষ বরাদ্দ পেয়েছি 50 লাখ টাকার। সেই বরাদ্দের অনুকূলে আমি প্রকল্প জমা দিয়েছি, কিন্তু একই সময় ওই একই মন্ত্রণালয় থেকে আমার নির্বাচনী এলাকায় প্রায় 5 কোটি টাকার বিশেষ বরাদ্দ গিয়েছে। কে বা কারা এগুলো চেয়েছে বা কিভাবে দিয়েছে এগুলো কিছুই জানি না। নির্বাচিত সংসদ সদস্য হিসেবে আমি মনে করি আমি সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছি। আমি জানি না মাননীয় মন্ত্রী মহোদয় জানেন কিনা, আমি তাও জানি না। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। গত 22শে জুন আমার নির্বাচনী এলাকার একটা ব্রিজ ভেঙে একটা মাইক্রোবাস নদীতে পড়েছে। এলজিডির ওই ব্রিজটা করেছে 2008-09 অর্থ বছরে। ওই ব্রিজে ওই বাসে মাইক্রোবাসে যে 9 জন যাত্রী ছিল তার 7 জনই ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছে, যারা সবাই একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল মাননীয় চিফ মহোদয়ের নির্বাচনী এলাকায়, তাদের বাড়ি, গ্রামের বাড়ি। সেখানে আমি সেখানে ছুটে গিয়েছি। ঘটনার পর মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, মাননীয় চিফ হুইপ মহোদয়ের পক্ষ থেকে ওই শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি আমি সমবেদনা জানিয়েছি। কিন্তু ঘটনাস্থল চাওড়া এবং হলদি ইউনিয়নের ওখানে যাওয়ার পর 2 ইউনিয়নের হাজার হাজার মানুষ আমার কাছে নালিশ করেছে, অভিযোগ করেছে। এই ব্রিজ নির্মাণের সময় তারা অভিযোগ করেছে নির্মাণ ত্রুটির, তারা মানববন্ধন করেছে, কিন্তু কোনো কর্তৃপক্ষ কোনো কর্ণপাত না করার ফলে এই ব্রিজগুলো ভেঙে এই 9টা মানুষের মৃত্যু হলো। এরকম 58টা ব্রিজ আছে আমার নির্বাচন এলাকায় এলজিডি যেটা ব্যবহারের অনুপযোগী হিসেবে ঘোষণা করেছে। মাননীয় স্পিকার, এই ব্রিজগুলো যদি নির্মাণ করা না হয় বা মেরামত করা না হয় তাহলে এই মৃত্যুর মিছিল আর ঠেকানো যাবে না। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে এই ব্যবহারের অনুপযোগী ব্রিজগুলো নির্মাণের দাবি জানাচ্ছি।